শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। মেডিকেল দুর্নীতিতে সন্দীপ ঘোষের অ্যাকাউন্ট থেকে মমতা ব্যানার্জির ভাই বাবন বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ডাইরেক্ট লেনদেন হয়েছে এমন তথ্য কিন্তু উঠে এসছে। এবং বাবন বন্দ্যোপাধ্যায়কে বারবার সিবিআই তলব করলে কিন্তু তিনি সিবিআইয়ের জেরা থেকে এড়িয়ে যায়। কিন্তু কলকাতা হাইকোর্টের কিন্তু নোটিশ পরে আগের শুনানি ছিল, সেই শুনানিতে কিন্তু তিনি সশরীরে হাজির হয়নি, তিনি ভার্চুয়াল অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আজকে অর্থাৎ আজ 6ই মার্চ তিনি কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে এসেছিলেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তানাকে গ্রেপ্তার করতে পারে। উনি কলকাতা হাইকোর্টে বলেছেন যে আমি সমস্ত রকম সিবিআই তদন্তে সমস্ত রকম সাহায্য করবো, আমাকে যখন যেন গ্রেপ্তার করা না হয়। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। উপস্থিত ছিলেন সিবিআই প্যানেলের আইনজীবী রাহুল দাস। আজকের ব্যাপারটা হচ্ছে, আজকে বাবন ব্যানার্জির ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা ছিল এবং বাবন ব্যানার্জি সেখানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হয়েছিলেন। উনি সশরীরে হাজিরা দিয়েছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ নথি, যে নথিগুলো আমরা চেয়ে পাঠিয়েছিলাম, সেই নথিগুলো ওনার উকিল মারফত নিজাম প্যালেসে আগেই দেওয়া হয়েছিল। কিন্তু এই নথির মধ্যে কিছু গন্ডগোল আছে। গন্ডগোল হচ্ছে ওনার যে ট্রানজাকশন, সেই ট্রানজাকশন হিস্ট্রিতে গন্ডগোল আছে। ওনার যে আইটিআর, সেখানে গন্ডগোল আছে। সেখানে 15 লাখের থেকে 16 লাখের মতো আনুমানিক কোনো হিসেব নেই। মানে সেটা না তো আইটিআর এ দেখানো হয়েছে, বা ওনার ব্যাংক ট্রানজাকশন এক কথা বলছে, বাট আইটিআর ডিটেলস অন্য কথা বলছে। তার ভিত্তিতে আমরা ডকুমেন্ট কোর্টে জমা দিয়েছি, যে কোথায় গরমিল আছে, কি গরমিল আছে, সবটাই আমরা জমা দিয়েছি। এবং যখন আমি নিজে বাবন ব্যানার্জিকে প্রশ্ন করা হয়, যখন আমি নিজে প্রশ্ন করি, তখন আমাকে বলছে যে আমাদের অত বছর আগের ঘটনা আমাকে খতিয়ে দেখতে হবে, কারণ সবটাই ওনার অ্যাকাউন্টেন্ট কে দেওয়া ছিল। এবার উনিও অতটা ইনভলভ ছিলেন না। আমি তখন বললাম যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা গেছে, সেটা আপনি ছাড়া তো অন্য কেউ অপারেট করে না, নিশ্চয়ই তার মাস্টার অ্যাক্সেস আপনার কাছেই থাকে। তাহলে আপনার কাছে যদি থাকে তাহলে আপনি জানবেন না? এটা একটা কথার কথা নয়, এটা নিহাত 1-2 টাকা নয়। যা ট্রানজাকশন দেখাচ্ছে 26 লাখ টাকা, তো 26 লাখ টাকা ট্রানজাকশন একটা লোকের অ্যাকাউন্টে হবে, সেই লোকটা জানবে না? এটা তো কোয়াইট এড়িয়ে যাওয়ার মতো একটা কথা। তখন ওখান থেকে পরিষ্কার বলা হয় যে না, সেটা না, আমার ক্লায়েন্ট অত খোঁজখবর রাখেনি। এখন বিভিন্ন ক্ষেত্রে ক্রাউড ফান্ডিং হয়। তাহলে ক্রাউড ফান্ডিং যদি হয় তাহলে ইনজিওর অ্যাকাউন্টে হবে, পার্সোনাল অ্যাকাউন্টে হবে না। তখন বলছে না, কিছু লোক ওনাকে চেনে, তো উনি টাকা দেয় এবং উনি সেই টাকা ক্যাশ টাকা উইথড্র করিয়ে তারপর সেটা ইনজিওর অ্যাকাউন্টে দেওয়া হয় বা ইনজিওর অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়। তখন আমি পরিষ্কার বলি যে তাহলে অ্যাকাউন্টে যদি ডিপোজিট করা হয় তাহলে এনজিওর অ্যাকাউন্টে, তাহলে সেই এনজিওর অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে, সেই ডিপোজিটের মানিটার রিসিপ্ট কোথায়? যেটা আজকের তারিখ পর্যন্ত দিতে পারেনি, বলেছে তার অ্যাকাউন্টেন্ট খুঁজে বার করে তারপর তাকে দেবে, সে কোর্টে প্রোডাক্ট করবে। তখন প্রোডাকশন যখন দেবে, তখন জাস্টিস জয়মাল্য বাগচিকে পরিষ্কার আমি বলি যে আমাদের মনে হচ্ছে এখানে গরমিলের ব্যাপার আছে এবং সেই জন্য ওনাকে কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন এবং ওনাকে নিয়ে জিজ্ঞেস করা। তখন ওনার অ্যাডভোকেট বলে যে না, যা জিজ্ঞেস করার আপনারা এখানে করেন। তখন এখানে জিজ্ঞেস করার যথাযথ পরিবেশ পরিস্থিতি নেই আমার মনে। তখন বলছে আমার ক্লায়েন্টের শরীর খারাপ, মেডিকেল দিয়েছে। তখন আমরা পরিষ্কার বলি যে মেডিকেল দিয়েছে তার স্বাস্থ্যের যথাযথ খেয়াল রেখেই। ইদানিংকালেও বা বিগতকালেও আমরা যা দেখেছি, যখন কাস্টাডিতে নেওয়া হয় এদের শরীর খারাপ উঠে যায় হঠাৎ করে, কেন জানি না। আর রাজ্য সরকারের যে অধীনস্থ যে হসপিটালগুলো, সেই হসপিটালে একটা লম্বা চওড়া একটা ডিজিজ বা একটা মেডিকেল টার্মস কিছু ইউজ করে সে সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু যখনই দুর্ভাগ্যবশত সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রালের কমান্ড হসপিটাল হোক বা ইএসআই জোকা হোক, যখন যাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, কিন্তু তখন তাদের কিছুই দেখা যায় না। আমরা তখন বিগত দিনের ভার্ডিক্ট টেনে পরিষ্কার বলি যে এটা পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে হয়েছে, সেম জিনিস সুজয় কৃষ্ণ ভদ্রর ক্ষেত্রেও হয়েছে। রাজ্য ক্লিয়ারেন্স দিচ্ছে না, যার ফলে আমাদের সমস্যা। উনি তো ভর্তি নেই, উনি সশরীরে এসছে। তখন ওনাকে বলা হয়েছে যে ওনাকে আপনারা ডেট বলুন, সেই ডেটের মধ্যে ওনাকে নিজাম প্যালেসে। তখন উনি বলে যে আমার ক্লায়েন্ট এবং আমি যথাযথভাবে কোঅপারেট করব। আজকে উনি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হয়েছিল, উনি এসছিল এবং পরিষ্কার জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চের সামনে উনি হাজিরা দিয়েছিলেন সশরীরে। এবং উনি এটাই বলেছিলেন যে আমি অ্যাসিওর করছি যে উনি, এবং হলফনামাও দিয়েছে যে আমি সিবিআইয়ের সাথে সম্পূর্ণরূপে কোঅপারেট করব, কিন্তু আমার ভয় হচ্ছে যে কোনো কারণে আমাকে রাজনৈতিক রোশানলে পড়ে যেন গ্রেপ্তার না। তখন বলা হয়েছে যদি আপনার বিরুদ্ধে প্রমাণ, তখন আমরা পরিষ্কার বলি যে আমার এখনই মনে হচ্ছে, এবং আমি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে সেই ডকুমেন্ট অন রেকর্ড আমি রেখে দিয়ে এসেছি এবং সেটা আছেও ওখানে, যে টাকার গরমিল একটা দেখা গেছে, সেই টাকার গরমিলের হিসাব উনি যথাযথভাবে এখানে দিতে পারছেন না, যার জন্য আমরা প্রেয়ার করছি তাকে কাস্টাডিতে নেওয়ার জন্য। তখন ওনার তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন উনি পরিষ্কার বলেন যে না, হেফাজতে নেওয়ার দরকার নেই, আপনারা যদি মনে করেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারেন। তখন আমরা বলেছি ঠিক আছে, আমরা নোটিশ তাহলে সার্ভ করবো, যদি এই নোটিশে না আসে তাহলে সেটা কোর্ট কন্টেম্প্ট হবে।
তখন কোর্টের তরফ থেকে বলা হয়েছে টোটালটাই কোর্টের মনিটরিং হবে, এবং উনি যদি লাস্ট টাইম ওনাকে চান্স দেওয়া হয়েছে, যদি উনি সিবিআই দপ্তরে না যান তাহলে যথাযথ পদক্ষেপ গ্রহণ আমরা মানে কোর্টের তরফ থেকে জাস্টিস জামাল বাগচি ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলেছে সেটা আমরা করবো, এবং আমাদেরকে রিপোর্ট দিতে বলেছে। আমরা কবে ডাকছি বা কবে ডাকবো আমাদের ইউনিটের অফিসাররা বিচার বিবেচনা বা কথাবার্তা বলে ওনারা বলবেন যে ওনাকে কবে নোটিশ সার্ভ করা হবে। আপনাদের যে কাগজগুলো দেখছি এগুলো এগুলো হচ্ছে যখন আমরা পরিষ্কার একটা জিনিস, যে আমরা যখন লিপস অ্যান্ড বাউন্সের নামটা শুনেছিলাম, বেসিক্যালি লিপস অ্যান্ড বাউন্সের একটা কোম্পানি যেটা জলের কোম্পানি হিসেবে পরিচিত বা তার অফিস হিসেবে সেটা পরিচিত, এবং সেই সময় যখন এই তদন্ত উঠে আসে এবং এই তদন্তের পরিপ্রেক্ষিতে একটা জিনিস উঠে আসে, একটা তথ্য উঠে আসে, সেই তথ্যের ডকুমেন্ট হচ্ছে এটা, যে তথ্য 2022-23 লিপস অ্যান্ড বাউন্স কে বরাদ দেওয়া হয় সরকারি হসপিটালের যে ডকুমেন্ট, সব সরকারি হসপিটালে যে জলের বরাত, সেই জলের বরাত সরকারি হসপিটালে টেন্ডার দেওয়া হয়েছিল, কিন্তু লিপস অ্যান্ড বাউন্স সেটা করেনি। লিপস অ্যান্ড বাউন্স বরাতটা নিয়েছিল, সরকারি টাকাটা নিয়েছিল, কিন্তু তারা কাজটা করায় সো অ্যান্ড সো একটা কোম্পানিকে দিয়ে, যেটা লোকাল ম্যানুফ্যাকচারিং ইউনিট জলের, এবং সেই লোককে টাকা পাইয়ে দেওয়ার নাম, এই বরাত পাইয়ে দেওয়ার নাম করে তার থেকে রীতিমতো টাকা নেওয়া হয়, এবং সেখানে জড়িত থাকে সিবিআই এর যে নেমড এফআইআর আছে 73 এমএলএ মিস্টার তাপস সাহা, যিনি 73 এমএলএ, যে ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস নদিয়া 73 এমএলএ তাপস সাহা, ইনি নিজে সরাসরি জড়িত, এবং ইনি একটা মিডিয়েটর হিসেবে কাজ করেন, এবং তার থেকে ভয় দেখিয়ে টাকা নেওয়া হয় যে তোমাকে বরাত পাইয়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে এত টাকা দিতে হবে, এবং টাকা যখন সে নেগোসিয়েবল করতে যায় তখন তাকে ভয় দেখানো হয়, তাকে পরিষ্কার বলা হয় যে সম্পূর্ণ টাকা দিতে হবে, না হলে অ্যারেস্ট করিয়ে দেবো, এই কথা বলা হয়। এবং সবটাই যেটা বলছি এটা ডকুমেন্টের মধ্যে আছে, এবং ডকুমেন্টের লাস্ট পাতায় আমি যদি দেখি, আমি যদি দেখানোর চেষ্টা করি, উনি ভয় পেয়ে ওনাকে দিনের পর দিন ভয় দেখিয়ে, এটা কমপ্লেন, তার কমপ্লেন লেটার, তার হাতে, এটা নিজস্ব হাতে লেখা কমপ্লেন লেটার, যে কমপ্লেন লেটারটা আমরা অলরেডি অ্যানেক্স করেছি। এটা গেল এক। আর 2 নম্বর, তার ভিত্তিতে, কমপ্লেন লেটারের ভিত্তিতে লোকাল পুলিশের তরফ থেকে এফআইআর হয়, এই হচ্ছে তার এফআইআর এর কপি, যেটা অলরেডি অ্যানেক্সড। আর এই এফআইআর এর ভিত্তিতে এই কপির আমি যদি 9 নম্বর পেজে দেখি, আপনাদের এখানে পরিষ্কার ও স্টেটমেন্ট দিয়েছে যে তাকে যখন কাস্টাডিতে নেওয়া হয়, এই যে এখানে অ্যাসিস্ট্যান্ট অফ আশিস, মানে তাপস সাহার যে অ্যাসিস্ট্যান্ট আশিস বাবু বলে, they were to he thus a victim person were very much afraid to lodge a complaint against them before the local police or any other investigating agency, but those person are now getting lead of about illegal gratification received by Probir Koyal from them, who are they heard about arrest and police custody of Probir Koyal, among them one victim Surojit Kundu Betai, PS 73 ডিস্ট্রিক্ট নদিয়া। আমি এর পুরো নাম প্রকাশ করছি না, ঠিকানা so and so, MLA 73 Tapos Saha, on behalf of MLA Tapos Saha 73 from the year of 2021-22, partly on cash 14 lakh and partly through banking transaction 99,000 in different bank of accounts of another person of appointment of the complaints nephew WBCS post of the entire amount were important. এটার সাথে এটাও নেওয়া হয়েছে, এবং তাকে যখন বলা হয় যে তুমি এটা করবে, তোমাকে পুরো টাকা দিতে হবে, পুরো টাকা না দিলে তোমাকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে, সে এতটাই ভীত সন্ত্রস্ত হয়েছিল। এবং এই জিনিসটা আমরা যখন লিপস অ্যান্ড বাউন্স এর নামটা যখন আসে জলের বরাত পাইয়ে দেওয়ার নাম করে, তখন যখন আমরা এই এনকোয়ারি শুরু করি, তখন আমাদের কাছে এই ডকুমেন্টটা উঠে আসে যে একটা লিপস অ্যান্ড বাউন্সের, এবার মনে হচ্ছে যে এতদিন তো আমরা শুনে এসেছি যেটার এনকোয়ারি হয়েছে, যা এনকোয়ারি ভিত্তিতে যা উঠে এসেছিল, যে বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে বালি, কয়লা, মিড ডে মিল চোর, এবার আমাদের মনে হচ্ছে যে যেই ইনভেস্টিগেশনটা সামনে আসছে, জলের বরাত পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা অভিষেক ব্যানার্জি তার অ্যাকাউন্টে ঢুকিয়েছে, শুধুমাত্র তার যে তথাকথিত রিলেটিভ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সুযোগ সুবিধা নিয়ে সেই টাকা তার অ্যাকাউন্টে ঢুকিয়েছে, এবং যার ভিত্তিতে এই ডকুমেন্ট আমাদের কাছে উঠে এসছে।